রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা, নির্বাচনের আভাস জেলেনস্কির। এবারে রাখাইনে হাসপাতাল লক্ষ্য করে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত 31, আহত অর্ধশতাধিক। নির্বাচনের আগে বিদ্রোহী দমনে ব্যাপক অভিযান। তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যেই জাপানের চারপাশে চীন রাশিয়ার বিমান মহড়া, গভীর উদ্বেগ টোকিওর। যুদ্ধ বিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ। গাজার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড় বায়রন, বৃষ্টিতে তলিয়েছে আশ্রয় কেন্দ্র। দুর্যোগের মধ্যেই ইসরায়েলি বর্বরতায় শিশু নিহত, পশ্চিম তীরে অভিযানে আটক শতাধিক। এবং থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, বাড়ি ছেড়েছেন 5 লাখের বেশি বাসিন্দা। সংঘাত বন্ধে ফোন আলাপের পরিকল্পনা ট্রাম্পের। এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে বেড়েছে মার্কিন সেনা উপস্থিতি। প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রী মাচাদো। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় সময় বুধবার কম্বোডিয়ায় ড্রোন হামলা চালায় থাইল্যান্ড। থাই সেনাবাহিনীর প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় ভবনে হামলার পর চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। একই দিন নমপেনের বিরুদ্ধে থাইল্যান্ডের এক হাসপাতালে রকেট হামলা চালানোর অভিযোগ তোলে ব্যাংকক। দুই দেশের এই সংঘাতে ভোগান্তিতে পড়েছে সীমান্তের বাসিন্দারা। ঘরবাড়ি হারিয়েছেন দুই দেশের প্রায় 5 লাখ মানুষ। আশ্রয় নিয়েছেন ধর্মীয় উপাসনালয় ও আত্মীয়দের বাড়িতে। দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পোপ লিও। বুধবার ভ্যাটিকান সিটিতে জনসমক্ষে ভাষণ দেওয়ার সময় তিনি যুদ্ধে হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। এদিকে যুদ্ধ থামাতে আবারও তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, বৃহস্পতিবার থাইল্যান্ড প্রশাসনের সঙ্গে ফোন আলাপের পরিকল্পনা রয়েছে। অনেক বছর ধরে দুই দেশের মধ্যে লড়াই চলছে, কিন্তু দুই নেতার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি আগেও তাদের মধ্যে সংঘাত বন্ধ করেছি। এবারও দ্রুত সমাধান করতে পারবো বলেই মনে হয়। থাইল্যান্ডের সঙ্গে ফোনে কথা বলবো আমি। এর আগে সংঘাত বন্ধের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 68 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে দেশটিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে বিদ্রোহী দমনে ব্যাপক অভিযান চালাচ্ছে জান্তা সরকার। বুধবার রাতে মিয়ানমারের রাখাইনের পশ্চিমাঞ্চলীয় মরাওক ইউ জেলার একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এ ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ। ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মীর বরাতে এএফপি জানায়, রাতে হাসপাতালের বাইরে অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যম বলছে, সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে কয়েকজনের মরদেহ বের করে আনা হয়। এখনও অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। হামলায় সন্ত্রাস ও নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছে। দুর্বল হয়ে পড়া সামরিক কাউন্সিলের গণতন্ত্রের প্রতি কোনো সম্মান নেই। জান্তা সরকারের পতন যত কাছে আসছে, তাদের বর্বরতার মাত্রা ততই বাড়ছে। এই মাসের 28 তারিখ নির্বাচন করার ঘোষণা দিলেও তারা নির্মমভাবে মানুষ হত্যা করছে। এই সামরিক কাউন্সিল সম্পর্কে আমার সত্যি আর কোনো কথা বলার নেই। গেল সপ্তাহেই সাগাইংয়ে একটি চায়ের দোকানে জান্তা বাহিনীর হামলায় অন্তত 18 জন নিহত হন। মিয়ানমারের সামরিক পর্যবেক্ষকরা বলছেন, 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে চলমান গৃহযুদ্ধে প্রতি বছর বিমান হামলার সংখ্যা বেড়েছে। দেশটিতে চলতি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলে ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। ইউএলসির পশ্চিম উপকূলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার এই তথ্য জানায় দক্ষিণ কোরিয়া। সিওলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তর কোরিয়া ইউএলসি এর উত্তরাঞ্চলে একের পর এক রকেট নিক্ষেপ করে। ঘটনার তদন্তে একসঙ্গে কাজ করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলছে, যৌথ প্রতিরক্ষা অবস্থান বজায় রেখে পিয়ংইয়ং এর সব গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যে কোনো উস্কানির জবাব দিতে প্রস্তুত তারা। বহুমুখী যুদ্ধ ক্ষমতার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। উন্নত রেডার, শক্তিশালী ইঞ্জিন ও স্টেলথ সুবিধায় টাইফুনকে বর্তমানে বিশ্বের সবচেয়ে সক্ষম ফাইটার জেটগুলোর একটি ধরা হয়।
বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে তাই ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান নেবে বাংলাদেশ সেনাবাহিনী। এ বিষয়ে লিওনার্দো এসপিএ ইতালির সঙ্গে লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র সই হয়েছে। সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ করতে অত্যাধুনিক প্রযুক্তির ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্র সই হয়েছে। ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ নির্মিত এই বিমান বহু দেশের বিমান বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। টাইফুন জেটের সবচেয়ে বড় শক্তি এর বহুমুখী যুদ্ধ ক্ষমতা। আকাশে শত্রু দমন, দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত, নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ ও শত্রুর বিমান প্রতিরক্ষা নিষ্ক্রিয় করা সব ক্ষেত্রেই এটি কার্যকর। 2 ইঞ্জিন বিশিষ্ট এই বিমান এক আসনের হলেও কিছু সংস্করণে 2 জন বসতে পারে। আধুনিক নকশার উইং বা ডানা উড্ডয়নের গতি বাড়ায়। শারীরিক গঠনে বিমানটি 15.96 মিটার লম্বা, 10.95 মিটার চওড়া এবং ওজন 11 টন। সর্বোচ্চ 23.5 টন ওজন নিয়ে উঠতে পারে এটি। 2টি EJ-200 টার্বোফ্যান ইঞ্জিনের জোরে ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতি তুলতে সক্ষম জেটটি 55,000 ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে এবং টানা প্রায় 2900 কিলোমিটার উঠতে পারে জ্বালানি পুনরায় না নিয়েই। বিমানটির যুদ্ধ ক্ষমতা বৃদ্ধিতে আছে উন্নত রেডার ব্যবস্থা। প্রথমে ASEA রাডার ব্যবহার করা হলেও নতুন সংস্করণে ব্যবহৃত হয়েছে ক্যাপ্টার ই। ন্যাটো মানসম্পন্ন ডেটা লিঙ্ক, সেন্সর, বৈদ্যুতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেমও রয়েছে। অস্ত্র হিসেবে আছে 27 মিলিমিটার কামান এবং 13টি হার্ড পয়েন্ট, যেখানে যুক্ত করা যায় M120, মিটিওর, আইরিস-T, পেভওয়ে বোমা, স্টর্ম শ্যাডো, ব্রিমস্টোন সহ আরও উন্নত ক্ষেপণাস্ত্র। ধাতব অংশ মাত্র 15% হওয়ায় গোপন অভিযানে রেডারে ধরা পড়ার ঝুঁকিও কম। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $6.86 লাখ মূল্যের উন্নত প্রযুক্তি ও সহায়তা প্যাকেজ কিনেছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে F-16 যুদ্ধ বিমানের উন্নত প্রযুক্তি। পাকিস্তানের বিমান বহরকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যেই প্যাকেজটি কেনা হচ্ছে বলে জানানো হয়। এতে আরও থাকছে নজরদারি, শনাক্তকরণ, বিমান নিয়ন্ত্রণের বিভিন্ন সরঞ্জাম। গত 8 ডিসেম্বর মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA মার্কিন কংগ্রেসকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছে। 2021 সালে সম্পর্কে টানাপোড়েনের মাঝে পাকিস্তান তাদের F-16 বহরের আধুনিকরণের জন্য অনুরোধ করেছিল, কিন্তু ওয়াশিংটন এর জবাব দিতে দেরি করে। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে বলে জানিয়েছে টোকিও। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার Tu-95 পারমাণবিক সক্ষমতার কৌশলগত 2টি বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে 2টি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে যৌথ টহল চালিয়েছে। পরে 4টি চীনা J-16 যুদ্ধ বিমানও যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে। মন্ত্রণালয় আরও জানায়, জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্ককারী বিমান ও 2টি Su-30 যুদ্ধ বিমান উঠছিল। এই ঘটনায় যুদ্ধ বিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে টোকিও। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত করলে এই নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড ও গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে কোনো তদন্ত না করার দাবি জানিয়েছে ওয়াশিংটন। তবে এমন সিদ্ধান্ত নিতে হলে ICCর 2/3 সদস্যের সম্মতি লাগবে, যা বেশ জটিল বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCকে মার্কিন সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপকারী হিসেবে দেখে আসছে। এবার আদালতের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতকে তাদের প্রতিষ্ঠা দলিল সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত না করার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ICC যদি যুক্তরাষ্ট্রের এই দাবি, গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে তদন্ত বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে পুরানো তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করার দাবি না মানে, তাহলে আরও ICC কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমনকি আদালতকেও সরাসরি নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে 80 জনের বেশি নিহত হওয়া, কয়েকজনকে অতিরিক্ত বল প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা এসব নিয়ে মার্কিন কংগ্রেসেও তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হলে 2029 সালে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে।
চলতি বছর আইসিসির 9 কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। নতুন নিষেধাজ্ঞা দিলে আদালতের দৈনন্দিন কার্যক্রমই ব্যাহত হতে পারে। ঝুঁকিতে পড়তে পারে কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ থেকে শুরু করে ব্যাংক লেনদেনও। তবে রোম সংবিধি বদলাতে হলে আইসিসির 125 সদস্যের 2/3 সম্মতি লাগবে, যা অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী 2 বছরে দেশটিকে আরও $80 কোটি সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। যুদ্ধের মধ্যে আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব জানিয়ে ভোটের সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমাদের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যেই বাড়ছে দুপক্ষের হামলা পাল্টা হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের আরও একটি বসতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে পুতিনের সেনারা। একই দিনে লিমান, স্লোভিয়ানস্ক সহ কয়েকটি শহরে রাশিয়ার হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে জেলেনস্কি বাহিনী।